একটু থামুন। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন এমন এক বাড়ির উপরে যেখানে 170 বছর পূর্বে কোনো ব্যক্তি জুতা পায়ে দাঁড়িয়ে থাকার সাহস পেত না। এমনকি ভুলেও কোনো ব্যক্তি এই বাড়ির ত্রিসীমানায় আসার কথা ভাবতো না। এখানে এমন এক জমিদারের জমিদারিত্ব ছিল, যার জমিদারিত্ব এবং ভয়ঙ্কর নির্মমতার কথা শুনলে এখনো আপনার গা শিউরে উঠবে। এই জমিদারের ছিল অসংখ্য লাঠিয়াল বাহিনী, তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করত এই অঞ্চল। যাব সে গল্পে। এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে অবস্থিত। প্রায় ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে গ্রামীণ দৃশ্য ও মেঠো পথ যা আমাকে মুগ্ধ করে। এছাড়াও অনেক আগ্রহের সাথে আমি অপেক্ষা করছি এই প্রাচীন বাড়িটি দেখার জন্য, যাকে ঘিরে আছে রহস্য ও এত কাহিনী। গ্রামীণ মাঠ ঘাট দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গিয়েছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়ি থেকে। এই জমিদার বাড়ির ইতিহাস আপনারা অনেকেই জানেন না, তো আমি ঘুরে ঘুরে এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে বিলুপ্ত হয়েছিল এই জমিদারদের এবং এখন কারা বসবাস করছে সেখানে, আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন। এই জমিদারিত্ব শুরু হয় জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডলের হাত ধরে। প্রায় 1850 সালের দিকে রামকৃষ্ণ সাহা মণ্ডল এখানে জমিদারিত্ব শুরু করেন। এই রামকৃষ্ণ সাহা কলকাতার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। জন্মসূত্রে তিনি বাংলাদেশী ছিলেন। অনেকে বলে থাকেন তিনি ভারত থেকে এই বাংলাদেশে এসেছিলেন জমিদারিত্ব শুরু করতে, কিন্তু তা নয়। এই রামকৃষ্ণ সাহা মণ্ডল মূলত বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ববঙ্গের মানিকগঞ্জ অঞ্চলে ধান, গুড় ও তামাক এবং নীলের ব্যবসা করতেন। এই মানিকগঞ্জ সাটুরিয়া অঞ্চলটা গুড় এবং আখের জন্য খুব সুবিখ্যাত ছিল। এখানকার গুড় কলকাতা পর্যন্ত যেত। তাদের ব্যবসার বড় একটা মার্কেট ছিল কলকাতায়, অর্থাৎ ব্যবসার মূল জায়গা ছিল এই পাকুটিয়া, কিন্তু ক্রেতা ও বাজারের কেন্দ্র ছিল কলকাতা। এজন্য অনেক ইতিহাসবিদ বলেন তারা কলকাতায় ব্যবসা করে ধনী হয়েছিলেন। আসলে উৎপাদন এবং মূল সম্পদ এসেছে এই পাকুটিয়া থেকে, তবে বাজারজাত হতো কলকাতায়। এখান থেকে ধান, আখ, গুড় ইত্যাদি পণ্য নৌকায় তোলা হতো। পাকুটিয়া থেকে ধলেশ্বরী নদী, ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা বা মেঘনা হয়ে সোজা হুগলি নদীতে, আর হুগলি ধরেই যেত কলকাতায়। তখনকার দিনে রেল ও সড়ক এত উন্নত ছিল না, তাই নদীই ছিল প্রধান পরিবহন ব্যবস্থা। এই রামকৃষ্ণ সাহার ছিল দুটি ছেলে, বৃন্দাবন এবং রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নিঃসন্তান হলেও বৃন্দাবন চন্দ্রের ছিল 3টি ছেলে, আর এভাবে এই পাকুটিয়া জমিদার বাড়িটি 3 ভাবে বিভক্ত হয়েছিল। এই বাড়ির মূল ফটকটি সিংহ দরজা নামে পরিচিত ছিল। এক সময় এখানে কলকাতা থেকে শিল্পী এনে নাটক হতো। এই বাড়ির দেয়াল ও জানালা এখনো ইউরোপীয় স্থাপত্যের ছাপ দেখা যায়। এখানে ইউরোপীয় রেনেসা আর গ্রিক ও রোমান শৈলীর মিশ্রণ দেখা যায়। সুবিশাল বারান্দা, দোতলা সিংহ দরজা, ঝর্ণা আর বাগান ছিল এই বাড়িতে। অনুমান করা হয় প্রায় 50 থেকে 60 একর জমির মধ্যে ছিল এ বাড়িটি। এখানে ছিল একটি সুবিশাল কূপ। এই কূপ থেকে পানি সংগ্রহ করতেন এই জমিদার পরিবাররা। সেই কূপ আজও পরিত্যক্ত হয়ে ইতিহাসকে নাড়া দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সব থেকে বড় কূপ পাওয়া গিয়েছে। কূপ বা কুয়ো, আমার মনে হয় এখানে যারা বসবাস করত জমিদারেরা এই পানি ব্যবহার করত। এই জমিদারদের ধন সম্পদ ছিল রাজাদের মতো। ঘরে ঘরে বিলাসবহুল আসবাবপত্র, ইউরোপ থেকে আনা ঝাড়বাতি, দামি দামি মদ ও অলংকার ব্যবহার করত তারা। আশেপাশের গ্রামগুলোতে তাদের ছিল অঢেল জমি। প্রজাদের কাছ থেকে নিয়মিত খাজনা আদায় হতো। কৃষকদের কাছ থেকে ধান, নগদ টাকা, গরু ছাগল পর্যন্ত কেড়ে নেওয়া হতো। ফসল খারাপ হলেও তারা ছাড় দিত না। খাজনা না দিতে পারলে কৃষকদের প্রকাশ্যে মারধর, বেঁধে রাখা হতো, এমনকি ভিটে মাটি উচ্ছেদ করে দিত। সাধারণ মানুষকে বিনা মজুরিতে তাদের বাড়িতে কাজ করতে হতো।
এখানকার গ্রামের মানুষ এই জমিদারদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত না। এই জমিদার বাড়ির সামনে দিয়ে কোনো সাধারণ মানুষ জুতা পায়ে যেতে পারত না, মাথা নিচু করে খালি পায়ে হাঁটতে বাধ্য করা হতো। ভুলক্রমে কোনো ব্যক্তি যদি এই নিয়ম ভঙ্গ করত তবে তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে মারধর করত, এমনকি উচ্ছেদ করে দিত। গ্রামের বয়স্করা বলেন জমিদাররা নাকি একসময় এতটাই নিষ্ঠুর হয়েছিলেন যে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে কেউ কেউ এই জমিদার বাড়ির কাছে যেতে ভয় পেত। লোকমুখে শোনা যায় কিছু কিছু জমিদার নারীদের প্রতি অত্যাচার করত, সুন্দরী মেয়েদেরকে প্রাসাদে নিয়ে জোর করে ভোগ করত, এমনও অভিযোগ রয়েছে। ধনাঢ্য এই ব্যবসায়ী একই নকশার পরপর 3টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেছিলেন। তখনকার দিনে এই জমিদার বাড়িটির 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। এটি দেখুন একটি কূপ, কত বছরের পুরনো কূপ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর ভিতরে সব ময়লা আবর্জনা, এগুলোকে আসলে সংস্কার করা দরকার ছিল। আর এই যে দেখুন এই কূপ দিয়ে গাছ উঠে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো এই জমিদার বাড়িতে কিছু মানুষ বসবাস করছে। ওই যে কাপড় চোপড় নেড়ে দিল, আমাকে দেখে একজন রুমের মধ্যে প্রবেশ করলেন। এই পরিত্যক্ত ভবনগুলোতে এখন সাপ, পোকামাকড় আর মাকড়সার জালে ছেয়ে গেছে। বন্ধুরা আমি এখন এই বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করছি এই জমিদার বাড়িটি। এটা একদমই পরিত্যক্ত, দেখতে পাচ্ছেন একদমই পরিত্যক্ত এই বাড়িটি। আমি আপনাদের একটু সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কতটা পরিত্যক্ত আপনারাই দেখুন, দেখুন কবুতর উড়ে চলে গিয়েছে। অনেক জায়গায় গাছপালা গজিয়ে ভবনের ভেতরে জঙ্গল তৈরি হয়েছে। এখানকার কারো কাজ করা দেওয়াল আর মূর্তিগুলো ধসে যাচ্ছে লতাপাতার আড়ালে। এখানে সম্ভবত কোনো পিলিয়ার ছিল, এগুলো সবই লোহার খুব সম্ভবত। একটা ভুতুরে অবস্থা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, একটা ভুতুরে অবস্থা এই বাড়িটি। এবং ওই যে কানাটি দেখছেন ধসে গিয়েছে, ওখান থেকে ছাদ ভেঙে গিয়েছে। অনুমান করাই যায় এই জমিদার বাড়ির প্রথম স্থাপনা এই ভবনটি, যা এর জরাজীর্ণ অবস্থা দেখে বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির এমন জরাজীর্ণ অবস্থা, এটা যে কোনো সময় আমার মাথার উপরে ভেঙে পড়তে পারে। ইংরেজ শাসন আমলের শেষের দিক এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। কোথায় হারিয়ে গিয়েছে তাদের জমিদারিত্ব, আজকে নেই তাদের সেই বিলাসবহুল জীবন। দেখতেই পাচ্ছেন শুধু পড়ে আছে তাদের ঝাপসা স্মৃতি আর তাদের তৈরি নির্মাণ করা সেই রাজপ্রাসাদ ধ্বংসের মুখে চলে গিয়েছে। এক সময় ভারতের পুরী থেকে নাগর মিয়া নামে একজন বৃদ্ধা আসেন এই এলাকায় বসবাস করার জন্য। তার সূত্র ধরে আসেন অনেক মানুষ। ধীরে ধীরে এই প্রাকৃতিক ভয়ঙ্কর জঙ্গল হয়ে ওঠে মানুষের বসবাস উপযোগী আর রূপ নেয় আজকে নগরপুরে। যে বাড়িগুলো থেকে প্রচালিত হতো পুরো রাজ্য, আজ সেই রাজ্যের এক কোণে ধুঁকছে বাড়িগুলো অবহেলায়। বন্ধুরা চলতে চলতে রনি ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে। রনি ভাইও পাশাপাশি ব্লগিং করে, তো আপনারা চাইলে রনি ভাইয়ের পেজ থেকে ঘুরে আসতে পারেন, তার ইউটিউব চ্যানেল রয়েছে। রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে এই যে আমরা যে ঘুরি বা যেখানে যাই, যে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা দেখি, যে ইতিহাসের সাক্ষীগুলো আমরা দেখি, এগুলো আসলে আমাদের সবারই উচিত যত্ন করা এবং এগুলোকে ধারণ করা, নেক্সট প্রজন্মকে এগুলোর মেসেজ যেন আমরা পৌঁছাইতে পারি, এটাই আর কি। আচ্ছা সবাই রনি ভাইয়ের চ্যানেলটি দেখবেন। আপনার চ্যানেলের নামটা একটু বলুন। আমার চ্যানেলের নাম রনি দা এক্সপ্লোরার। প্রিয় বন্ধুরা
তো আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এখানে ধ্বংসাবশেষের কিছু নিদর্শন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 1947 সালে দেশভাগের সময় হিন্দু জমিদার পরিবারগুলো প্রচন্ড ভয়ে থাকতে শুরু করে। স্থানীয় কৃষক আর সাধারণ মানুষ জমিদারদের প্রতি এতটাই ক্ষুব্ধ ছিল কারণ তারা শত বছর ধরে খাজনা আদায় করে আসছিল। পাকিস্তান সরকার জমিদারি প্রথা বাতিল করার ঘোষণা দেয়। সেই সুযোগে বিদ্রোহ, আক্রমণ, লুটপাটের ভয় দেখা দেয়। ফলে জমিদাররা তাদের বিশাল অট্টালিকা ও জমিজমা ধন সম্পদ রক্ষা করতে না পেরে হঠাৎ রাতের আধারে এই দেশ ছেড়ে পালিয়ে যায় কলকাতায়। তাদের অনেকেই বাড়ির ভেতরের আসবাবপত্র, সোনাদানা রেখে যায় আর কিছু গুপ্তধন গোপন করে যায় বলে লোকমুখে শোনা যায়। বন্ধুরা, এই স্থানটি দেখে আমার মনে হচ্ছে এটি ওদের ঠাকুর ঘর ছিল। এখানেই হয়তো তারা পূজা করত, আরাধনা করত। এই যে দৃশ্যটি দেখে আমার তেমনটি মনে হচ্ছে। সম্ভবত এটিই ছিল তাদের ঠাকুর ঘর। লোকমুখে শোনা যায় শরৎ দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকতেন ভারতবর্ষের নামকরা সব প্রতিমা কারিগরেরা। কালের বিবর্তনে জায়গাটা অনেক নির্জন, নেই সে আগের দিনের মতো আভিজাত্যের ছাপ। দ্বিতল বিশিষ্ট ভবনগুলোর নির্মাণ শৈলী মুগ্ধ করবে যে কাউকে। সংস্কারের অভাবে তা আজকে ধসে যাচ্ছে। স্থানীয় লোকজনে বলে সন্ধ্যার পর এখানে ভয়ঙ্কর নির্জন পরিবেশ থাকে। একসময় এই প্রাসাদের ঐশ্বর্য আর স্থাপত্যের নিদর্শন আজ অবহেলায় অনেকটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা একদমই উচিত নয়, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। শত বছরের পুরনো ভবন মুগ্ধ করবে যে কাউকে। না জানি পূর্বে কত সুন্দর না ছিল এই ভবনগুলি। এখানে বসবাসরত অবস্থায় 1916 সালে এই জমিদার পরিবারের বংশধররা একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ছিলেন বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ স্কুল। এই জমিদাররা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন এখানকার লোকজনেরা এই জমিদার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে শুরু করে। সেই স্কুলের হেডমাস্টার ছিলেন জয়নুল আবদুল। তিনি এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। পরবর্তীতে তার উদ্যোগে স্থানীয়দের পরামর্শে তিনি এখানে একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন, BCRG ডিগ্রি কলেজ। এই কলেজ কর্তৃপক্ষই এই 3টি ভবনের মালিকানা ধারণ করেন।